বাঙালিদের তো হেনস্থার মুখে বাইরে পড়তে হয়েছে আগেও, কিন্তু বাঙালিরা সেটা লড়ে নিয়েছে। আমি জাতিগত প্রশ্নটায় ঢুকছি না। বাঙালিরা লড়াই করা জাতি প্রথম থেকেই, স্বাধীনতার পরেও সীমান্ত মানে ফ্রন্টিয়ার স্টেট বাংলা, পাঞ্জাব এগুলো, ফলে এখানকার মানুষ লড়াই করতে জানে। বিজেপির ভেতরটার অবস্থা এখন হচ্ছে ঘেটে ঘ। যারা দুষ্টু ছেলে তারা কমেন্টে লিখবে যে গোয়াল ঘরে গুতোগুতি ইত্যাদি, আমি সেসবে যাচ্ছি না। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপিতে এখন চলে না। ওই তো ওর যে তখনকার যারা নেতা আর কি, মানে এরা বোধহয় দিলীপ ঘোষের পন্থী। দিলীপ ঘোষ পন্থী কিনা আমি জানি না, মূল কথা হচ্ছে এরা সংঘপন্থী অ্যাকচুয়ালি। একটা অদ্ভুত একই কুমির ছানাকে বারবার দেখানো, এবং এখানে প্রতিটা কুমির ছানা নিজে এক একটা করে পুকুর চাইছে, অথচ পুরো যেখানে দাঁড়িয়ে আছে সেটা পুকুরও নয়, একটা ডোবা। অর্থাৎ নামে তালপুকুর, ঘটি ডোবে না, আর নামে হচ্ছে বঙ্গ বিজেপি, সেখানে কোনো নেতা নাই, কর্মী নাই। ফলে এই গোটা ব্যাপারটা কে কোথায় থাকলেন, কে কী করলেন বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্ল্যানিং, বড় কথা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্স। সেটা বাংলায় রয়েছে, কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে যা হয়ে চলেছে তা সুস্পষ্ট এবং একেবারে দিনের আলোর মতো সত্য একটা ঘটনা। এর মধ্যে কোনো মিথ্যে নেই, কোনো বুজরুকি নেই। অবশ্যই উচিত ছিল। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন তো কী হয়েছে বিহারে। আপনারা তো সোশ্যাল মিডিয়াতেও আমরাও দেখেছি যে আপনার ট্রেন যাচ্ছে, লোকে টিকিট বুক করে গেছে, সেখানে পাথর ঢেল ছোড়াছুড়ি, এসি কামরায় ভাঙচুর, বিভিন্ন অন্য কামরায় ভাঙচুর। আরে ভাই, যে লোকটা হতে পারে সেখানে কেউ একজন চিকিৎসার জন্য কোনো জায়গায় যাচ্ছিলেন, হতে পারে কেউ কারোর আত্মীয়ের বিয়ে, তাতে অংশ নিতে যাচ্ছিলেন, তার দোষটা কী? তাহলে ভারতবর্ষের রেলের সুরক্ষা, রেলের যাত্রী সুরক্ষার প্রশ্নে ভারত সরকার কি তাহলে ব্যর্থ? এই ছবিটা কি ভারত সরকারের পক্ষে খুব গৌরবজনক? নিজেকে বিশ্বগুরু বলে ব্র্যান্ডিং করা নরেন্দ্র মোদীর পক্ষে খুব গৌরবজনক। এবং কিছুদিন আগে আমরা দেখলাম বাঙালি যাত্রীদেরও হেনস্থার মুখে পড়তে হয়েছে। হ্যাঁ, এবং বাঙালিদের তো হেনস্থার মুখে বাইরে পড়তে হয়েছে আগেও, কিন্তু বাঙালিরা সেটা লড়ে নিয়েছে। আমি জাতিগত প্রশ্নটায় ঢুকছি না। বাঙালিরা লড়াই করা জাতি প্রথম থেকেই, স্বাধীনতার পরেও সীমান্ত মানে ফ্রন্টিয়ার স্টেট বাংলা, পাঞ্জাব এগুলো, ফলে এখানকার মানুষ লড়াই করতে জানে। ইদানিং 2-4টে জেনারেশন তৈরি হচ্ছে, আমাদের জেনারেশনটা ইনক্লুডেড, যে লড়াই করা স্পৃহা, লড়াই করার জায়গাটা কিছুটা একটা আলাদা ছবি আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু আমি সেই জাতিগত প্রশ্নে ঢুকছি না। আমি বলছি সে যে জাতি হোক, আজকে বাঙালি হোক, তামিল হোক, পাঞ্জাবি হোক, কাশ্মীরি হোক, যেই হোক, তার রেলে যখন সে উঠছে, সে তো টিকিট কেটে উঠছে রে ভাই, নাহলে তো তার ব্যবস্থা আছে তার টিকিটটা ধরার। তাহলে সে যখন উঠলো, তার যাত্রী সুরক্ষার দায়িত্ব রেলের। নিজেকে উচ্চশিক্ষিত বলে, রেলমন্ত্রী বলে ব্র্যান্ডিং করে বিজেপি। সেই রেলমন্ত্রী আজকে কোথায়? সেই রেলমন্ত্রীর দায় কোথায়? রেলমন্ত্রী আমি দেখেছি জওহরলাল নেহরুর একটা টুইট করেছে। এই বিজেপির কালচার। নির্মলা সীতারামনকেও এর আগে বলা হয়েছিল বাজেটের মূল্যবৃদ্ধি নিয়ে, উনি বলছেন আমি পেঁয়াজ খাই না। নরেন্দ্র মোদীকে বলা হয় উনি প্রেস কনফারেন্সে আসেন না। অমিত শাহকে বলা হয়, অমিত শাহ এসে বাংলায় বলে দুর্গাপুজো হয় না, তবে দুর্গাপুজো উদ্বোধন করতে আসে। আমি মানে বলছি টোটালি একটা জোকার। এবং কিন্তু এই জোকার, জুমলা, এইসব রাজনৈতিক কথা আপনাদের মনে হবে যারা শুনছেন। আমি তাই ক্যাটাগরিক্যালি বলছি যে ওদেরকে গালমন্দ করে, ওদেরকে নিয়ে মজা করে ব্যাপারটাকে লঘু করার চেষ্টা করবেন না, হালকা করার চেষ্টা করবেন না। যাদের গেছে তাদের সব গেছে। যাদের বাড়ি থেকে একটা মানুষ মারা গেছেন, তারা কিন্তু ভেবেছিলেন যে আমার বাবা বা আমার ছেলে বা আমার দাদা বা আমার দিদি বা আমার কাকি, সে কুম্ভে গেছে, সে পুণ্য নিয়ে আসবে, পরিবারের কল্যাণ হবে, অথচ তার পরিবার থেকে একটা জীবন চলে গেছে, একটা প্রাণ চলে গেছে। ফলে এই ব্যাপারটাকে যেন অত্যন্ত সিরিয়াসলি আমরা দেখি এবং সিরিয়াসলি ডিল করি। কোনো রকম মজা, কোনো রকম রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ, সেটা যেন এটার লক্ষ্যবস্তু না হয়। কারণ নিশ্চিতভাবে এটার দায় গোটা, আমি আগেও যেরকম বললাম, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, বিজেপিকে নিতে হবে, বিজেপির প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিতে হবে। আমি খালি একটা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করব, যে আপনারা তো বাংলাতেও দেখেছেন যে বাংলায় গঙ্গাসাগর মেলাও তো কম লোক হয় না, কুম্ভের আকারে বা বহরে সঙ্গে তুলনীয় নয়। কিন্তু কুম্ভের পরে নিশ্চিতভাবে জাতীয় মেলা স্বীকৃতি পেতে পারে যদি কোনো উৎসব এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে, সেটা গঙ্গাসাগর মেলা। এবং এই দাবি মাননীয় নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে করেছেন। কিন্তু সেই প্রসঙ্গ বাদ দিলেও আমি বলছি, গঙ্গাসাগরের ক্ষেত্রে যারা গেছেন তারা কমেন্টে লিখবেন বাংলা হান্টের পেজে, যারা যাননি তারা শুনে নিয়ে জানবেন যে গঙ্গাসাগরে আজকে শুধু নয়, এবার তো পূর্ণকুম্ভ, মহাকুম্ভ বলছে, এবার শুধু নয়, প্রতিটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় তার রেস্কিউ টিম, রেস্কিউ অপারেশন টিম, কুইক রেসপন্স টিম, মন্ত্রীদের দিয়ে মনিটরিং, মন্ত্রীদের ওখানে বসিয়ে রাখা পুরো মেলাটা জুড়ে একটা টিম করে তদারকি, প্রতিদিনের আপডেট দেওয়া, প্রেস কনফারেন্স করে মন্ত্রীদের থেকে, মানে মাননীয় মন্ত্রীরা বিভিন্ন সেখানে থাকেন, গিয়ে অরূপ বিশ্বাস থাকেন, সুজিত বসু থাকেন, ফিরহাদ হাকিম থাকেন, এইখানকার আউটরাম ঘাটে অতীন ঘোষরা থাকেন, আরও অনেক যারা স্থানীয় বিধায়ক মন্ত্রীরা থাকেন। ফলে এই গোটা ব্যাপারটা কে কোথায় থাকলেন, কে কী করলেন বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্ল্যানিং,
বড় কথা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্স, সেটা বাংলায় রয়েছে কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ওদের ওখানে নেই। সেটা হয় ওদের স্বীকার করতে হবে, নইলে ক্ষমা চাইতে হবে, আর নইলে লোটা কম্বল নিয়ে সরকারটা ছেড়ে দেওয়া ভালো। শুধুমাত্র বাজেটের নামে বিহার বাজেট করব, আর রেল চালানোর নামে লোককে মারবো, আর হিন্দু হত্যার নামে মানে কুম্ভের নামে হিন্দু হত্যা করব, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে আমি মনে করি। দাদা একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে এবং সেক্ষেত্রে বহু বিধায়ক থেকে এমপির নাম জড়িয়েছে সেই সুপারিশে, কিন্তু তার মধ্যে একটি নাম রয়েছে দিব্যেন্দু অধিকারী, যেখানে দেখা যাচ্ছে যে 11 জনের সুপারিশ করেছিলেন তিনি, এবং সেই তালিকার মধ্যে একটি যে তালিকাটি প্রকাশ করেছেন বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং বাধ্য হয়ে পোস্ট ডিলিট করে দিতে হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলবেন? ও জগন্নাথ চট্টোপাধ্যায় কেউ মানে না। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপিতে এখন চলে না। ওই তো ওর যে তখনকার যারা নেতা আর কি, মানে যে এরা বোধহয় দিলীপ ঘোষের পন্থী, দিলীপ ঘোষ পন্থী কিনা আমি জানি না, মূল কথা হচ্ছে এরা সংঘপন্থী অ্যাকচুয়ালি। তো তাদের খুব একটা গ্রহণযোগ্যতা এখন বাংলার বিজেপিতে আছে বলে আমি মনে করি না। আবার ইন কন্ট্রাস্ট বাংলার বিজেপিতে এখন যাদের গ্রহণযোগ্যতা আছে, এই যে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়ান, কর্পোরেশনে সজল ঘোষ ঘুরে বেড়ান, আমাদের থেকে ছাত্র থেকে যাওয়া শঙ্কুদেব পণ্ডা তিনি বিভিন্ন টিভি চ্যানেলে ঘুরে বেড়ান, এই যে যাদের বঙ্গ বিজেপিতে এখন যাদের আমি বলছি যারা ট্রেজারি বেঞ্চের যারা লোক আছে, তারা আবার সর্বভারতীয় বিজেপিতে বা তাদের খুব একটা চলে না, তাদের খুব একটা পাল্লা ভারী নয়। কারণ আপনারা দেখবেন যে এরা যা বলে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তার মধ্যে ঢোকে না, তাকে এন্টারটেন করে না, অন্য কথা বলে। আবার সংঘের যে গোষ্ঠী বা সংঘ পরিচালিত যা সংঘ অনুসারী যে গোষ্ঠী, সেটা আবার সর্বভারতীয় ক্ষেত্রে প্রবল, কিন্তু বাংলার ক্ষেত্রে দুর্বল। আপনারা দেখেছেন দিলীপ ঘোষের। ছেড়ে আসা দল, আমি বলছি এক কথা যদি বলতে হয়, এত কথা না বলে তাহলে বলবো ঘেটে ঘ। বিজেপির ভেতরটার অবস্থা এখন হচ্ছে ঘেটে ঘ। যারা দুষ্টু ছেলে তারা কমেন্টে লিখবে যে গোয়াল ঘরে গুতগুতি ইত্যাদি, আমি সেসবে যাচ্ছি না। বিজেপিকে দ্বন্দ্ব কি, মানে ওদের মধ্যে দুটো লোক একসাথে নেই। দ্বন্দ্ব তো দুটো গোষ্ঠী হলে, আগে কংগ্রেস আমলে আমরা দেখতাম যে একটা প্রিয়দাস মুন্সির লবি, একটা সোমেন মিত্রর লবি, দিয়ে দুটো গোষ্ঠী, তার মধ্যে লোক আছে, জোন আছে, একটা প্রাণ আছে। সে প্রাণময়তায় লোকে স্বতঃস্ফূর্তভাবে হয়তো একটা লোক একটা কথা বলছে, আরেকটা লোক আরেকটা কথা বলছে। মানে পট্টবী সীতারামাইয়া একদিকে দাঁড়ালেন কংগ্রেসে, আরেকদিকে সুভাষচন্দ্র বোস দাঁড়ালেন, ত্রিপুরী অধিবেশন চলছে। একদিকে আমাদের নেতাজি ইন্ডোরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি হওয়ার জন্য নমিনেশন দিলেন, আরেকদিকে সোমেন মিত্র দিলেন। এই হচ্ছে গোষ্ঠী। বিজেপির কোনো গোষ্ঠী না। আপনি দেখবেন সুকান্ত মজুমদারের একটা ছেলেকে জিজ্ঞেস করুন যে বিজেপিতে কটা গোষ্ঠী, ও শুরু করবে যে সুকান্ত মজুমদারের গোষ্ঠী, তারপরে 1 2 3 4 করে বলবে। আপনারা জগন্নাথ চট্টোপাধ্যায় কিছু বিজেপিতে কটা গোষ্ঠী বলবে, জগন্নাথ চট্টোপাধ্যায়ের গোষ্ঠী, তারপরে 1 2 3 করে শুরু করবে। মানে আমি বলতেছি যে কোনো নেতা, সে দিলীপ ঘোষ হোক, শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার হোক, জগন্নাথ চট্টোপাধ্যায় হোক, নিশীথ প্রামাণিক হোক, শঙ্কর ঘোষ হোক, যে হোক, লকেট চট্টোপাধ্যায় হোক, প্রত্যেকে বলছে আমি একটা করে গোষ্ঠী। সেই গোষ্ঠীর কর্মীও সে, সেই গোষ্ঠীর নেতাও সে, সেই গোষ্ঠীর মুখপাত্রও সে, সেই গোষ্ঠীর প্রস্তাবকও সে। ফলে এই একটা অদ্ভুত একই কুমির ছানাকে বারবার দেখানো, এবং এখানে প্রতিটা কুমির ছানা নিজে এক একটা করে পুকুর চাইছে, অথচ পুরো যেখানে দাঁড়িয়ে আছে সেটা পুকুরও নয়, একটা ডোবা। অর্থাৎ নামে তালপুকুর, ঘটি ডোবে না। আর নামে হচ্ছে বঙ্গ বিজেপি, সেখানে কোনো নেতা নাই, কর্মী নাই, মানে কর্মী আছে কিছু, কিন্তু সেই কর্মীদের আবেগকে ভুল পথে চালিত করার ক্ষেত্রে যারা, দেখুন একটা কথা আমি বলি আজকে বাংলা হান্টে, বিজেপি আমাদের রাজনৈতিকভাবে বিরোধী, কিন্তু আমি তো মফস্বল শহরে বড় হয়ে উঠেছি। বিজেপি কিন্তু বাংলার বুকে ইলেকটোরাল কোনো দিন এই কিছু বছরের আগে অবধি ইলেকটোরাল ফোর্স হিসেবে খুব একটা শক্তিশালী ছিল না, কথা ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে বিজেপি লম্বা সময় ধরে বাংলায় ইলেকটোরাল ফোর্স হিসেবে উপস্থিত ছিল। আপনারা দেখবেন, আপনারা যখন ছোট, আমরা যখন মানে স্কুলে পড়ি, তখন থেকেই তথাগত রায়দের আমরা চিনি কী হিসেবে, বিজেপি নেতা হিসেবে। অর্থাৎ কিন্তু আমরা তো বাংলার বুকে কোনো ডিএমকে নেতাকে চিনি না, সমাজবাদী পার্টি নেতাকে চিনি না। চিনি একটা সময় ছিলেন ওই কিরণময় নন্দ, সেটা অনেক আগে। আমি যেটা বলতে চাইছি যে বাংলার বুকে ইলেকটোরাল ফোর্স হিসাবে বিজেপি কিন্তু একটা প্রেজেন্স ছিল। ফলে এই যে বিজেপি কর্মীরা, আদি বিজেপি কর্মীরা, তারা তো দীর্ঘদিন থেকে পার্টি বদল করেননি, তারা তো বিজেপিটা মন দিয়ে করার চেষ্টা করেন, আদর্শর থেকে হোক, ভাবনার থেকে হোক, যাই থেকেই হোক। এখন এই যে বিজেপির যে গোষ্ঠীটা, আমি বলছি এইটাই একমাত্র বিজেপির প্রাণময় গোষ্ঠী, যেটা পুরনো বিজেপি বলতে আমার তাদের প্রতি কোনো মায়াও নাই, দয়াও নাই, ভালোবাসাও নাই। কিন্তু আমার কথা হচ্ছে তারা একটা যে কোনো রাজনৈতিক দলের কর্মী, আমি একটা অন্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে এই পলিটিক্যাল ফ্র্যাটার্নিটিতে আমি তাদের সম্মান জানাই। এই তারা আমি মনে করি সবচেয়ে কোণঠাসা এই গুতগুতির চক্করে। এবং জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট করছেন, ডিলিট করছেন, কেউ কাউকে পোক করছেন, ব্লক করছেন, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করছেন, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করছেন, কেউ মিসড কলে সদস্য হচ্ছেন, কেউ মিসড কলে সদস্য ছেড়ে দিচ্ছেন। এরপর আমি মনে হয় যে একদিন এরকম আসবে
যে কেউ ফেসবুকে লাইক দিলেই সে বিজেপির মেম্বার হয়ে যাবে, আর ফেসবুকে ওয়াও রিয়াক্ট দিলে সে হচ্ছে বিজেপির কমিটিতে জায়গা পেয়ে যাবে। এরকম জায়গায় না যাওয়া অবধি আমার মনে হয় যে এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। আলোকিত, আমি দিব্যেন্দু অধিকারীকে ব্যক্তিগতভাবে চিনতাম, আমাদের দলে যখন চিনতাম বলতে আমি দু একবার আলাপ হয়েছিল, কিন্তু উনি দাদার আলোয় আলোকিত। ওনার দাদা বড় নেতা, ভালো নেতা কিন্তু আমি বলতে পারবো না, তবে বড় নেতা, ভালো সংগঠক, কিন্তু উনি ওনার দাদার আলোয় আলোকিত, দাদার কক্ষপথে ঘুরপাক খান। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে ইতিমধ্যে কিছুদিন বলবো না, যে একদিন আগে আমরা দেখলাম যে মার্কিন এবং ভারতের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেখানে সাংবাদিকরা যখন মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ হিসেবে তার বক্তব্য রাখতে বলে, সেখানে তিনি বলেন যে মোদি বাংলাদেশটি দেখে নেবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এই বক্তব্যের পরে এবার কি মোদি সরকার করা হবেন? এবার কি কোনো কড়া বার্তা আমরা আশা করতে পারি? হওয়া উচিত এবং অত্যন্ত কড়া পদক্ষেপ তো আমরা আশা করি। এই কথা শুধু আমার কথা নয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি বারবার করে এই কথা ক্লিয়ার করেছেন যে উই মাস্ট টেক বোল্ড স্টেপ, এবং ভ্যালিয়ান্ট লিডারশিপের আন্ডারে এটা করা উচিত। যদি সেক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার মনে করে যে সমস্ত যারা এক্সপিরিয়েন্স বিরোধী দল নেতা, সিনিয়র নেতা সব দলের, তাদেরকে নিয়ে একটা সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কোনো সিদ্ধান্ত করা উচিত, সেটা তারা হাঁটতে পারে। যদি মনে করে যে না, আমার 56 ইঞ্চি ছাতি তো আমি একাই করব, একাও করতে পারে। যদি মনে করে বন্ধু ট্রাম্পকে একবার ফোন করে নিই, সে ট্রাম্পকে ফোন করে নিই, যাই করুক। আমার কথা হচ্ছে যে কোনো দেশে যে কোনো সংখ্যালঘু নিপীড়নের আমরা বিরুদ্ধে। বাংলাদেশে যা হয়ে চলেছে তা সুস্পষ্ট এবং একেবারে দিনের আলোর মতো সত্য একটা ঘটনা। এর মধ্যে কোনো মিথ্যে নেই, কোনো বুজরুকি নেই। কি ঘটছে? সংখ্যালঘুদের উপর ক্রমাগত নিপীড়ন হচ্ছে, আক্রমণ হচ্ছে, এবং বিশেষ করে বাংলাদেশের হিন্দু সমাজ তারা ভালো নেই। এই অবস্থায় যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মেনেও, আমরা জোট নিরপেক্ষ নীতিকে রক্ষা করেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিপন্ন দেশের পাশে ভারতবর্ষ পথ দেখিয়েছে, এবং এটা বাংলাদেশের সঙ্গে আমাদের নারীর টান অঙ্গাঙ্গিক। ফলে সেই জায়গা থেকে যে একসময় ইন্দিরা গান্ধী এটা করতে পেরেছিলেন, আজকে নরেন্দ্র মোদী সেটা আমি বলছি না কালকে গিয়ে বোম ফেলে দিতে, কালকে গিয়ে যুদ্ধ করতে, কিন্তু বিষয়টার তো একটা মীমাংসা হওয়া উচিত। এই মীমাংসাটা আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর থেকে আশা করি, এবং দেশের প্রধানমন্ত্রী শুধু বিভিন্ন জায়গায় যাবেন আর ভাজাভুজি খাবেন আর চলে আসবেন আর বগল বাজাবেন, এইটা কোনো কাজের কথা নয়। নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় বিদেশে যান, এই নিয়ে অনেক লোক কথা বলে, আমাদের নেত্রী বা আমরা এই নিয়ে খুব বেশি কিন্তু কখনো অফিসিয়াল যারা দলের থেকে বলেন আমাদের, তারা খুব বেশি কথা বলেন না। তিনি বিদেশে যেতেই পারেন, একবার জায়গায় 4 বার যান। আমার কথাটা হচ্ছে তাতে কাজটা কি হলো, তাতে রেজাল্টটা কি হলো, তাতে আউটপুটটা কি এলো, সেইটা কিন্তু খুব হতাশাজনক। এবং এইবারও যদি নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়ে কিছু করতে না পারেন, মীমাংসা করতে না পারেন, তবে নিশ্চিতভাবে এর মূল্য কৃষক আন্দোলনের মতো নরেন্দ্র মোদীকেও আগামী সব নির্বাচনে চোকাতে হবে। আমি তো এটা বুঝি না, বঙ্গ বিজেপি নিয়ে কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী সীমান্তে গিয়ে চিৎকার করে নন্দী ভৃঙ্গির মতো নৃত্য করলেন, তাতে ওর দলের লোক, ওনাদের দলের প্রধানমন্ত্রী, ওনাদের দলের কেন্দ্রীয় সরকার, বিদেশমন্ত্রী, তাদের মুখে একটা কোনো কথা নেই। এই দ্বিচারিতা কিন্তু মানুষ আগামী দিনে ছুঁড়ে ফেলে দেবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।